আসসালামু আলাইকুম সবাইকে and welcome to another video। আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিওটা বানাইতে, আমি কাইন্ড অফ বিজি আছি and hopefully সবাই সেফ আছেন। আজকে বাংলাদেশে একটা বিশাল ভূমিকম্প হইল, so hopefully সবাই safe and well protected আছে। So without further ado, let's start the video। So um ফার্স্টে কিছু কথা ছিল আসলে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া নিয়ে অ্যান্ড দ্য ফিউচার অফ বাংলাদেশ। কারণ ম্যাচ শেষ হয়ে গেছে, অবভিয়াসলি আমরা সবাই অনেক খুশি ছিলাম। আমরা ম্যাচটা অবভিয়াসলি সবাই অনেক এনজয় করছি অ্যান্ড এটা একটা হিস্টোরিক উইন ছিল বাংলাদেশের জন্য। 22 বছর পরে 2003-এ আমরা ফার্স্ট টাইম ইন্ডিয়াকে বিট করছিলাম, আই থিঙ্ক সাফে, যেটা সাউথ এশিয়ান ফুটবলের একটা ডার্বি আমাদের, অথবা ক্লাসিকও বলা যায়, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। 2003-এর পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ বিট দেম ইন 22 ইয়ার্স, যেটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটা বিষয়। বাট আমাদের ফিউচারের জন্য এই ম্যাচটা কি রোল প্লে করতেছে, আমরা নেক্সটে আসলে ফুটবল নিয়ে কি করব, এইগুলা নিয়ে আর কি কিছু কথা বলার আজকে। তো আমরা ফার্স্টে কিছুক্ষণ ম্যাচটা নিয়ে আর কি একটু ডিসকাশন করি। তো আমি স্ক্রিনের মধ্যে আমার আগে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যেই লাইন আপটা বা ফরমেশন ভার্সেস ফরমেশন যেটা ছিল, ম্যাচের পারফরমেন্স কে কি কিরকম খেলছে সেটা আর কি তুলে ধরার চেষ্টা করি। সো এইখানে দুইটা টিমের ফরমেশন আছে। সো এই ম্যাচে আমরা কি কি দেখছি, আগের ম্যাচে কিরকম হয়েছে, এন্ড ফিউচারে বাংলাদেশের কি করতে হবে বেটার হওয়ার জন্য, এন্ড বাংলাদেশের ফুটবলের ফিউচার কি, এটা নিয়ে কি এই ম্যাচগুলোর থেকেই আমরা অনেক কিছু জানতে পারবো। তো প্রথমে যদি স্টার্টিং 11-এ আসি, আমরা এখানে ম্যাচ রেটিংও দেখতে পারতেছি, এটা অফিসিয়াল ম্যাচ ছিল দেখে এখানে আমরা অনেক ডিটেলড ডিসকাশন করতে পারবো এটা নিয়ে। সো আমরা যদি ফার্স্টে আসি মিতুল মার্মাকে নিয়ে, আহ, বাংলাদেশের গোলকিপিং সিচুয়েশনটা কারেন্টলি একটু শেকি। কারণ মিতুল মার্মা পারফরমেন্স, আমরা সব জায়গায় পোস্ট দেখলে দেখবো যে অনেক ধরনের মিম বানানো হইতেছে, যে যেটা আমরা দেখছিলাম যে মিতুল মার্মার গোল পোস্টের, মানে গোল পোস্ট খালি, মিতুল মার্মা নাই, গোল পোস্টে নাই, হামজা সেভ করছে, সেটা নিয়ে মিম বানানো হয়েছে যে রিক্সা চলতেছে, রিক্সা চালক বাইসে বেড়াইতেছে, এরকম একটা মিম। তো হ্যাঁ, ওর মিস্টেক্স আছে, ওর পারফরমেন্স কনসিস্টেন্ট না, অথবা বলা যায় কনসিস্টেন্টলি ও সেম মিস্টেক গুলা করে। এটা বলতে কি বুঝাইতেছি, ওর বল লাইক ক্যাচিং এবিলিটি বা ডিফ্লেকশন এবিলিটি ইজ নট আপ টু দ্য লেভেল উই এক্সপেক্ট। সো একটা বল ওর দিকে শট মারা হইলে ও ইউজুয়ালি সেটা ক্যাচ করতে পারে না বা ধরে রাখতে পারে না, ওর ওটাকে ডিফ্লেক্ট করে দিতে হয়। আচ্ছা, এটাতেও কোনো সমস্যা নেই, ডিফ্লেকশন একটা গোলকিপিং এর পার্ট। ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড যে গোলকিপার অবভিয়াসলি সবসময় বল ধরতে পারবে না, একটা বল কোন গতিতে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে। একটা বল যদি অনেক জোরে মারা হয়, সেটা আমি হয়তো ক্যাচ করতে পারবো না, আমার এটা ডিফ্লেক্ট করে দিতে হবে। বাট ওর ডিফ্লেকশন গুলোর সমস্যা যেটা হইলো, সেটা হইলো যে ও ডিফ্লেক্ট করে এমন ভাবে যেটা অপোজিশনের কাছে যায়, অথবা আমাদের বারে লাগতেছে, অথবা এমন জায়গায় পড়তেছে যেটা আমাদের টিমের জন্য ক্ষতিকর। এখন আমরা যদি ডিফেন্সে আসি, ওদিন আসলে বাংলাদেশের ম্যাচে আমি খুবই খুবই প্লিজড। প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে, প্রত্যেকটা প্লেয়ার যাদের আমি টিমে এক্সপেক্ট করিনি, যাদের আমি চাইছিলাম যারা না নেমে অন্য প্লেয়াররা নামুক, তারাও ভালো খেলছে। এই ম্যাচ আর অন্য ম্যাচগুলা বা ফিউচারের ম্যাচের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, তো প্রথম জিনিস যেটা হইলো, এই ম্যাচে সবাই ভালো খেলার একটা মেইন রিজন যেটা হইলো, সেটা হলো এটা ইন্ডিয়ার সাথে ম্যাচ। এই ম্যাচ জিতলেও আমাদের কিছু আসবে যাবে না, হারলেও আসবে যাবে না, বাট প্রাইডে আসবে যাবে। আসবে যাবে না বলতে বুঝাচ্ছি, টেবিলের ক্ষেত্রে আমরা টুর্নামেন্ট থেকে বাদ, আমরা কোয়ালিফাই করতেছি না।
সিঙ্গাপুর কোয়ালিফাই করতেছে, আর হংকং এর একটা চান্স আছে, বাট আমাদের কোনো চান্স নেই। আমরা যদি পরের ম্যাচও জিতি, এই ম্যাচও জিতি, কোনো চান্স নেই। এই ম্যাচটা ছিল পুরা প্রাইডের উপর, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এখানে আপনি পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করেন, স্পোর্টস এর দিক দিয়ে চিন্তা করেন, নেইবারিং কান্ট্রি, রাইভাল, সব কিছু দিক দিয়ে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ একটা বিশাল ম্যাচ। এই ম্যাচটা আমাদের কাছে একটা, বলতে গেলে একটা কাপ জিতে ফেলার মতো একটা ম্যাচ। এটা একটা ফাইনাল ম্যাচ, এরকম একটা ম্যাচ আমাদের জন্য। এটা প্রাইডের জন্য ফাইট ছিল। অ্যান্ড অনেক, আমি আসলে এই কয়দিন প্রচুর মিডিয়া ফলো করছি, ইন্ডিয়ান ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশি ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার বা ইন্টারন্যাশনাল আরো কন্টেন্ট ক্রিয়েটারদের টেক অন দিস ম্যাচ। অনেক জায়গায় পোস্টস দেখছি এমন বলতেছে যে এই ম্যাচ আমরা 1-0 হারলেও মনে হয়েছে 10-0 হারছি, কারণ বাংলাদেশ এইভাবে ডমিনেট করছে। এন্ড সত্যি কথা এটাই, যে আমরা প্রচুর ডমিনেটিং ফুটবল খেলছি। ওরা, আমার ম্যাচের মধ্যে কোনো এরকম মোমেন্ট মনে হয় না যেখানে ইন্ডিয়া আমাদেরকে বিট করতে পারছে। একটা মোমেন্ট ছিল যেখানে অবভিয়াসলি ওরা গোল করে দিতেছিল, তখন হামজা প্রোটেক্ট করছে, এগুলা এগুলা মোমেন্টস হয়েছে ম্যাচের মধ্যে, বাট আমরা ডমিনেট করছি। কিন্তু আমার যেই ম্যাচটা নিয়ে মেইনলি কথা বলা ছিল সেটা হইল নেপালের ম্যাচ। এখন নেপাল হইল মাচ উইকার অপোনেন্ট। এটা আমাদের প্রিপারেশন ম্যাচ ছিল। এখন আপনি বলতে পারেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ জিতলেও কি আসে যায়, এটা জিতলে আমাদের কিছু হবে না। জিতলে একটা জিনিস হতো, আমাদের র্যাঙ্কিং আপ হওয়ার চান্স ছিল। অ্যান্ড এটা ড্র করাটা আসলে কোনো মতেই কি বলবো, মানে অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না, বা আমি কি বেশি হার্শ হয়ে যেতেছি নাকি, না। আমাদের বাংলাদেশের ফ্যানদের, এটা আমি ওদিন থিঙ্ক যে বাংলাদেশের ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার একটা বিকাশের সাথে একটা পডকাস্ট করছিল, ওইখানে বলছিল আমরা আসলে ক্রিটিসিজম করতে জানি না। আমরা নিজেদের প্লেয়ারদের ক্রিটিসাইজ করাটা আসলে এটা করি না জিনিসটা, যেটার কারণে আমরা আসলে যে বেটার হব সেটা আসলে আমরা বলতে পারি না। এই ম্যাচের আপনারা যদি ফরমেশন দেখেন, একটু নেপালের ফরমেশনের দিকে তাকান আর আমাদের ফরমেশনটা দেখেন, 4-2-2-2। ঠিক আছে, ফরমেশনে কে কোথায় খেলতেছে, কি খেলা হইতেছে, এটা একটু খেয়াল করে দেখেন। এই ম্যাচের মধ্যে আমরা আরো প্লেয়ারদের ট্রাই করাইতে পারতাম। এখানে আমার মনে হয় সোহেল রানা দুজনই ভালো খেলেনি। এখানে হামজা না থাকলে আমরা কোনো মতে এই ম্যাচ জিতি না। এই ম্যাচটা কেন আমাদের জিতা উচিত সেটা আপনাদের বলি। নেপালের প্লেয়ারদের মধ্যে, নেপালের ডোমেস্টিক লিগ বলতে দেশের মধ্যে যে লিগটা খেলা হইতেছে, সেই লিগে আমাদের দেশের প্লেয়াররা, এখানে যারা যারা দেশ থেকে আসতেছে সবাই অ্যাক্টিভ প্লেয়ার। ওরা লিগের মধ্যে খেলে, লিগের খেলা দেখার পরে ওদেরকে মাঠে নামানো হয়, এরা ভালো খেলতেছে, এরা এই করতেছে। হ্যাঁ, সিন্ডিকেট আছে, এটা এটা আমরা সবাই জানি, ওটা পরের বিষয়। কিন্তু কথাটা হইলো যে আমাদের প্লেয়াররা সবাই অ্যাক্টিভ, আগের বছর খেলছে, এই বছর খেলছে, অ্যাক্টিভ প্লেয়ার। ওদের ডোমেস্টিক লিগ বা ঘরোয়া যে লিগ, এই লিগের খেলা আমি যতটুকু জানি 880 দিন না 1000 দিন ধরে ওদের কোনো খেলা হইতেছে না। ওদের যেই প্লেয়ার গুলো আছে, যেগুলো আপনি বলতে পারেন হ্যাঁ এরা তো অনেক ভালো প্লেয়ার, এরা ভুটানের টপ লিগে খেলে, ইন্ডিয়াতে খেলে, বাংলাদেশে খেলে, এরা তো টপ লিগের প্লেয়ার, এরা টপ লিগের প্লেয়ার। আমাদের হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে, হ্যাঁ এখন চ্যাম্পিয়নশিপ খেলতেছে, যেটা প্রিমিয়ার লিগের নিচের ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ওটা কোয়ালিফাই মানে প্রমোশন পাইলে আবার প্রিমিয়ার লিগে ব্যাক করবে। বাট প্রিমিয়ার লিগের প্লেয়ার, প্রুভেন প্লেয়ার, সে টিমের ক্যাপ্টেন লেস্টারের, এরকম একজন প্লেয়ার। এখানে আমাদের আম, তারিক কাজী আছে, তারপরে আমাদের সমিত সোম আছে, যা যে ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলে। এই লিগগুলো তো অবভিয়াসলি 100% ওই ভুটানের লিগের চেয়ে বেটার না। এটা তো আমাদের জিতা উচিত। তারপরে জায়ান আহমেদ বলেন, কিউবা মিচেলের মতো প্লেয়ার। এখন কাবরেরার আমি ফরমেশন বুঝি না। কাবরেরা এক ম্যাচে এক ধরনের ফরমেশন নামাইতেছে, ও নিজের ট্যাকটিকের বাইরে যাবে না। কিছু কিছু প্লেয়ার আছে যারা স্টার্ট করতেই হবে। সাদউদ্দিনের প্রতি ম্যাচে নামতেই হবে, সোহেল রানার প্রতি ম্যাচে নামতে হবে। আচ্ছা নামবে, ঠিক আছে, আমি কোন হিসাবে সমিত সোমকে নামাবো না কিন্তু সোহেল রানাকে নামাবো? কোন হিসাবে ফাহিম ম্যাচ খেলে? আমি ফাহিমরে ইন্ডিয়ার ম্যাচে আমি ফাহিমরে দেখি নাই।
আমি বুঝি না আলামিন থাকতে আমাদের নাম্বার 9 একজন আছে, হ্যাঁ এখন হয়তো ওই লেভেলে নাম্বার 9 নাই, তাই বলে কি নাম্বার 9 যে আছে তারা আমি না নামায় আমি আমার ট্যাকটিক অনুযায়ী যাব? এই প্লেয়ার গুলা যারা খেলতেছে, সোহেল রানা বলেন আপনি, যারা যারা খেলতেছে, এদের খেলা হলো কি, মাথা কাজ করে না এদের। যেটা আমি ওই যে ওই পডকাস্টের কথা বললাম বিকাশের ওটায়, ওরাও বলতেছে যে মুখস্থ একটা খেলা এদের। মানে আমার খেলা হলো যে আমি কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে গেছি, অন্য কোশ্চেন দিয়া দিছে, আমার কিছু যায় আসে না, আমি ওই উত্তরে লিখে আসবো আমি যেটা মুখস্থ করছি। আমি ডান পাশ দিয়ে দৌড় দিব, বাম পাশ দিয়ে দৌড় দিব, ভিতরে মারবো, গোল দিল, কে খেললো, কার কাছে গেল, ওর টিমে গেল, আমার টিমে গেল, আমার কিছু যায় আসে না, আমি আমার কাম করছি। এটা হলো আমাদের মেন্টালিটি টিমে, যেটা চলবে না। এখন আপনারা অনেক মানুষই হয়েছে কাবরেরা জিতায় ফেলাইছে এক ম্যাচ, ওরে রাখতেই হবে এই করতে। আমার মনে হয় কাবরেরার মতো কোচ আমাদের কান্ট্রিকে বা আমাদের ফুটবল ফিউচারের যে বেস, ও হওয়া উচিত না। হি ডাজন্ট ডিজার্ভ টু বি দ্য কোচ অফ আ টিম লাইক বাংলাদেশ। সে এত সুন্দর রাইজ আছে, সবার চোখ। আপনি বড় বড় মিডিয়া, ইএসপিএন, বড় বড় আর কি স্পোর্টস যারা পাবলিশার, ব্রডকাস্টার, সবাই এখন বাংলাদেশকে কভার করতেছে। আমাদের এখন ফুটবলের উপরে যে চোখ আছে, এটা আমার মনে হয় না কোনোদিন এরকম ছিল। আমি বলতেছি না বাংলাদেশের ফুটবল দের ক্রেজ নাই, আছে। ইন্টারন্যাশনাল আইস, এই যে হামজা আসার পরে, সমিত আসার পরে, কিউবা মিচেল আসার পরে, জায়ান আসার পরে, এরকম বাইরের প্লেয়ার গুলো আসার পরে যে আইসটা আসছে, এটা কতদিন আমরা রাখতে পারবো, এটা হলো আমাদের একটা জিনিস। আর ফিউচারটা আমরা হাতে দিয়ে রাখছি হাভিয়ার ক্যাব্রেরা, যে আমার মনে হয় না একটা ওই লেভেলের কোচ। সো আমার কথা হইলো যে হাভিয়ার ক্যাব্রেরারে আমার টিম থেকে আউট করতে হবে। এখন নেক্সট যেই কথাটা হলো ফিউচার আমাদের কি, এখন আমাদের বাংলাদেশের নেক্সট বিগ ম্যাচ যেটা হলো এই টুর্নামেন্টের লাস্ট ম্যাচ। টুর্নামেন্টে 6টা ম্যাচ হয়, একটা নিজের গ্রাউন্ডে হয় আর একটা হলো ওদের গ্রাউন্ডে যে আমরা খেলি, অ্যাওয়ে ম্যাচ, হোম ম্যাচ। এখন আমাদের নেক্সট যে ম্যাচ বা লাস্ট ম্যাচ, আমাদের 6 নাম্বার ম্যাচ, সেটা হলো সিঙ্গাপুরের সাথে, সিঙ্গাপুরের মাঠে। অ্যান্ড ওই ম্যাচটা আমাদের জন্য জিতলেও ইয়ে না, এখন এটা প্রাইডের জন্য আমরা খেলবো। ওই ম্যাচ কি হয়, এটা অনেক দেরি ম্যাচ, আমার মনে হয় 180 দিন পরে, যেটা অনেক দেরিতে। ওই সময় অলমোস্ট ওয়ার্ল্ড কাপ চলে আসবে। সো ওটা পরের বিষয়, বাট ফিউচার অফ বাংলাদেশ ফুটবল এখন অনেক ডেলিকেট একটা জায়গায় আছে। আমরা ইন্ডিয়ার সাথে জিতে হয়তো মনে করতেছি যে আমরা অনেক ভালো একটা জায়গায় আছি, আমাদের ফিউচার অনেক ভালো এখন, বাট মেইন থিং ইজ আমাদের একটা এমন কোচকে দিতে হবে যে টিমের কেয়ার করবে, যার টিমের জন্য সেই লেভেলের প্যাশন আছে। এমন কোচ না যে দায়িত্ব পাইছি আমি আমার নিজের রেজুমে বানানোর জন্য আসছি, আমি আমার টাকা পাইতেছি, আমি আমার কি বলে লাইফ লিড করে চলে যেতেছি, আমার এই টিমের কিছু আসে যায় না কি কি করতেছে। হাভিয়ার ক্যাপ্রেরা ওর ইচ্ছা মতো প্লেয়ারদের নামাবে, এ করবে। এরকম কোচ থাকলে আসলে বাংলাদেশের ফিউচারের জন্য অনেক ভয়াবহ একটা জিনিস। অ্যান্ড ও যদি আমাদের কোচ হিসাবে কন্টিনিউ করে, আমাদের ফিউচার অনেক অনেক বাজে, আমাদের ডাউনফলটা অনেক অনেক তাড়াতাড়ি হবে। সো আই থিঙ্ক বাংলাদেশের উচিত একটা সেই লেভেলের কোচ আনা। হ্যাঁ অবভিয়াসলি এখন আমাদের র্যাঙ্কিং আই থিঙ্ক 180 পৃথিবীতে, অনেক লো। অ্যান্ড আমরা যদি ইন্ডিয়ার যে টিমটা আমাদের চেয়ে 40 বা 38 র্যাঙ্কিং আপ, 142 তে ওরা ড্রপ করছে এখন ওদের র্যাঙ্কিং, ওদের যদি আমরা এইভাবে ডমিনেট করে হারাইতে পারি, আমরা যদি হংকং এর মতো টিম, যেখানে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড মতো বিশাল ক্লাব এসে ওরা ওইখানে প্রি সিজন খেলে, এরকম টিমদের সাথে আমরা ড্র আনতে পারি, আমাদের ফিউচার, আমরা দেখতে পাইছি, আমরা সবাই খেলা দেখছি। এখন বাংলাদেশের যে লেভেলের ফুটবলের ক্রেজ, সবাই খেলা দেখতেছে। আমাদের ফিউচার খুবই ইজিলি ভালো করা সম্ভব, খুবই ইজিলি নষ্ট করা সম্ভব। অ্যান্ড এটা আপনাদের কাছে যতই মনে হোক, যতই ভালো প্লেয়ার আছে, যতই যাই আছে, একটা ভালো কোচ, একটা ভালো ম্যানেজার, একটা ভালো সিস্টেম যদি না থাকে, পলিটিক্স যদি ঢুকে যায়,
এই 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 স্পোর্টটা আমাদের ক্রিকেটের মতো। আমি বিশাল ক্রিকেট ফ্যান না, আমি ক্রিকেটের ওরকম ইয়ে রাখি না, বাট আমরা যত যাই দেখি, ফেসবুকে দেখি, যেখানে দেখি, আমরা জানি ক্রিকেটের অবস্থাও ভালো না। অ্যান্ড ফুটবল, আমি আমি খুবই ভালোবাসি ফুটবল। অ্যান্ড ফুটবল নিয়ে আমার আহ, এই পেজটা বা এই ইউটিউব চ্যানেল বা যাই আছে সবকিছু করার মেইন কারণ হলো প্যাশন। প্যাশন অফ ফুটবল, এই একটা জিনিস আমার লাইফে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা নিয়ে আমি প্যাশনেট, আমি আমার দেশ নিয়ে প্যাশনেট। আর আমি চাবো যে আমার ফিউচার, আমার দেশের কান্ট্রির ফিউচার যাতে একটা সেফ হ্যান্ডে যাক। সো এটাই। আমি জানি ভিডিওটা আমার আরো আগে বানানোর কথা ছিল। আমি একটু বিজি, আমি কারেন্টলি এক্সামস এর মধ্যে দিয়ে যাইতেছি। সো আপনার যদি ভিডিওটা দেখে থাকেন, আমি জানি এখানে এডিটিং মিস্টেক্স আমার কিছু হবে, আমি এখন এডিটিং এর ওরকম লেভেলের টাইম আমার কাছে নাই। সো আমি ভিডিওটা র এডিট ছাড়া জাস্ট আপলোড করব। অ্যান্ড আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা প্লিজ আমার পেজে লাইক দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ সবাই যারা ফলো করছেন, যারা আমার ভিডিও শেয়ার করেন অ্যান্ড কমেন্ট করতেছেন, লাইক দিতেছেন। পেজে এখন 148টা ফলোয়ার। আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমি পেজটা আসলে খুলছি। ইনস্টাগ্রামেও পেজ আছে আমাদের। ইউটিউবে আমি নিজের চ্যানেলে কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। সো থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট। অ্যান্ড ভিডিওটা আর বেশি বড় করবো না, ইন ফিউচার আরো কনসিস্টেন্টলি ভিডিও বানানোর চেষ্টা করবো। সো আপনাদের যদি কোনো ভিডিও আইডিয়াস থাকে সেটা আপনারা বলতে পারবেন। অ্যান্ড আমি ইন ফিউচার আরো টিম নিয়ে বা ইউরোপিয়ান ফুটবল নিয়েও কিছু কথা বলার চেষ্টা করব। আমার ফেভারিট টিম রিয়াল মাদ্রিদ নিয়েও কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট, অ্যান্ড hoping for more support in the future. Thank you.